বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, হাইকোর্টের নির্দেশনার আলোকে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। কোটা যে হাইকোর্ট যেভাবে নির্দেশনা দিয়েছে 93% মেধায়, 5% মুক্তিযোদ্ধা এবং 1% ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের যারা তাদের জন্য। এবং আজকে কারফিউ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বৃহস্পতিবারও তাই। ঢাকার জন্য অন্যান্য জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অফিস জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে যে অফিস আওয়ার 11টা থেকে 3টা পর্যন্ত, এবং ব্যাংক এবং আদালত তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আন্দোলনকারীরা 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল। আলটিমেটামের পরে তাদের সিদ্ধান্ত তারা জানাবেন, কর্মসূচি ঘোষণা করবেন, নতুন করে তারা কি করবেন না করবেন সেই বিষয়ে। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সরকারের সাবেক মন্ত্রী শাহজাহান খান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, দুজনই প্রাক্তন ছাত্রনেতা। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম স্বাধীনোত্তর বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সহসভাপতি ছিলেন, এবং দুজনই বীর মুক্তিযোদ্ধা। যেহেতু যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, আমি মনে করলাম যে এই পরিচয়গুলো প্রাসঙ্গিক। আমি মিস্টার শাহজাহান খান আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যা কিছু গত কয়েকদিনে ঘটল, হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ, যে পরিস্থিতি থেকে এটার উৎপত্তি এবং যেখানে এসে আজ দাঁড়িয়েছে, তাতে ক্ষমতাসীন হিসেবে আওয়ামী লীগের অর্জন কী আর বিসর্জন কী, সরকার ইয়ে থেকে কি পেল কি পেল না? আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন যা ঘটেছে এটা সত্যি, এটা অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। বিষয়টা হলো যে ছাত্ররা দাবি করছে কোটা সংস্কার। প্রথমে তারা বলল কোটা বাতিল, পরে বলল সংস্কার। এই সংস্কারের দাবিতে যখন আন্দোলন শুরু হলো, এবারকার কথা বলছেন না আগের বারের কথা বলছেন? এবার তো কোটা বাতিল ছিলই। প্রথমে কোটা বাতিল, পরে সংস্কার। প্রথমবার তারা বলছে যে কোটা বাতিল করতে হবে, পরে বলল কোটা সংস্কার। তো কোটা সংস্কারটা কীভাবে হবে এটা নিয়েও তারা নিজেরাও কিন্তু কনফিউশনে ছিল। সুনির্দিষ্টভাবে প্রথমে তো হাইকোর্ট এটা একটা রায় দিল, তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। কিন্তু আন্দোলনটা আসলে করা উচিত ছিল না। এই কারণে হাইকোর্টের এটা কিন্তু ইতিমধ্যে সরকার হাইকোর্টে আপিল বিভাগে তারা আপিল করেছে এবং সেখান থেকে অর্থাৎ স্ট্যাটাসকো দিয়ে দিয়েছে। এই স্ট্যাটাসকো দেওয়ার পরে একটা শুনানির তারিখ রেখেছে। ছাত্ররা তখন এটা মানল না। ছাত্ররা কিন্তু পাশাপাশি তারা কিন্তু পার্ট হইল, এটার পক্ষ হইল। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? কোর্টের আওতায় চলে গেল, সরকারের হাতে কিছু থাকলো না। এইটা নিয়ে তারা এই যে আন্দোলনটা শুরু করলো, আমি মনে করি এই আন্দোলন ছাত্রদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে এবং এটা নেপথ্যে কারা সেটাও আমি পরবর্তী আলোচনা আসবে। ছাত্ররা বলল যে এইটা করতে হবে, অর্থাৎ কমিশন করতে হবে। তারপরে বলল এইটা নির্বাহী বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। তারপরে বলল সংসদে পাশ করতে হবে। এই যে একের পর এক কথাগুলো আসলো, এগুলো কিন্তু সবই কিন্তু কনফিউজিং, সবই বিভ্রান্তিকর। অর্থাৎ সুনির্দিষ্টভাবে তাদের এইখানে কোনো তেমন দাবি ছিল না। কারণ তারা জানে যে এইটা যেহেতু আপিল বিভাগে গেছে, আপিল বিভাগে কোর্টের এটা সম্পদ হয়ে গেছে, এটা গভর্নমেন্টের সম্পদ নয় তখন। কিন্তু এইটা নিয়ে যে কাজটা শুরু করলো, এরপরে এটাকে সাপোর্ট দিল ছাত্রদল, সাপোর্ট দিল বিএনপি, সাপোর্ট দিল ইসলামী ছাত্র শিবির যারা, এবং অন্যান্য যারা ছাত্রলীগ এই আন্দোলনের সঙ্গে ছিল। কিন্তু ছাত্রলীগ তো কোনো ধ্বংসাত্মক কাজের জন্য কিন্তু এই পক্ষে ছিল না। যখনই ধ্বংসাত্মক কার্যক্রম শুরু হলো তখনই কিন্তু এখানে ছাত্রলীগ চলে এলো, এবং যারা সুশীল সমাজও আমি মনে করি তারা
এটার পক্ষে থাকার কথা নয়, কারণ এটা তখন অলরেডি বিএনপি জামাতের ক্যাপিটাল করে ফেলেছে, তাদের এই আন্দোলনের উপর ভর করেছে। এই আন্দোলনকে করতে গিয়ে কতগুলো তাজা প্রাণ ঝরে গেল। কি কারণে? এই আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত যে কাজটা করলো সেটা হলো বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করলো, বিভিন্ন জ্বালাও পোড়াও ইত্যাদি ইত্যাদি তারা শুরু করলো, এবং তারা মানুষ হত্যাও শুরু করলো, পুলিশ হত্যা করলো। তো এই যে কর্মকাণ্ড, তখন কি একটা সরকার, একটা রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে, তার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সে তো নিশ্চুপ বসে থাকতে পারে না। সে প্রথম অবস্থায় কিন্তু এই কাজটা, যেটা মানে যেভাবে পরবর্তী সান্ধ্য আইন ইত্যাদিতে হলো, এটা তো প্রথম চিন্তা ছিল না, ইন্টারনেট শাটডাউন করা, কারফিউ দেওয়া। কিন্তু যখন পরিস্থিতি একটা ঘোলাটে পরিস্থিতি হয়ে পড়লো, তখন কিন্তু সরকার বাধ্য হলো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে, এবং সেই সিদ্ধান্তগুলো এগুলো। এখন প্রশ্নটা হলো যে এই যে আন্দোলনটা যখন করতে গেল, সরকারও যেভাবে এইটার বিরুদ্ধে, এটা বাতিলের জন্য তারা আপিল করলো, ছাত্ররা আপিল করলো, তাহলে এত বড় আন্দোলন কেন, কার স্বার্থে? তারপরে এইটার সঙ্গে যুক্ত করলো বিএনপি, যে তারা খালেদা জিয়ার মুক্তি চায়, তারা সরকার উৎখাতের পরিকল্পনা করলো। এইগুলো পরিস্থিতিতে কি একটা সরকার, তার দল, এটা কি নিশ্চুপ বসে থাকতে পারে? পারে না। পারে না বলেই তো এতগুলো ঘটনা ঘটে গেল। এর দায় কিন্তু আমি মনে করি যে এককভাবে আওয়ামী লীগকে বা সরকারকে দেওয়া এটা সঠিক না। এর দায় বিএনপিকে নিতে হবে, জামাতকে নিতে হবে, যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে। ছাত্ররা কিন্তু পার্শিয়ালি আপনি মনে করেন সরকার বা আওয়ামী লীগকে ওর দায় নিতে, মানে আংশিকভাবে হলো আওয়ামী লীগ বা সরকারের দায় আছে আপনি মনে করেন? আপনি যখন একজনকে মারতে যাবেন, সে যদি নিজের সেফটির জন্য সে কোনো অ্যাকশনে যায়, তাহলে সেখানে ক্ষতিগ্রস্ত হতেই পারে সেটা। এরপরে কী হলো আপনি চিন্তা করেন, একজন সাংবাদিক, আপনি একজন সাংবাদিক, আপনি প্রশ্ন করতে পারেন। একজন সাংবাদিক জিজ্ঞেস করলো প্রধানমন্ত্রীকে যে একটি পদ, একজন মুক্তিযোদ্ধার সন্তান পাশ করলো আর একজন রাজাকারের সন্তান পাশ করলো, কাকে আপনি চাকরি দেবেন? তখন প্রধানমন্ত্রী বললেন যে মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পাবে নাকি রাজাকারের সন্তান চাকরি পাবে, অপরাধটা কি? এই কথা নিয়ে যে যারা রাজাকার আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, যেই স্লোগান আমরা দিয়েছিলাম বাংলার স্বাধীনতার সময়, আমার শ্রদ্ধেয় বড় ভাই যে সেলিম ভাইও তখন বলেছেন তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যেই বাঙালি জাতি প্রতিষ্ঠা করার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হলো, 2 লক্ষাধিক মা বোন জীবন দিল, সেও একজন মুক্তিযোদ্ধা, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। সুতরাং আমরা সবাই কিন্তু তখন মুক্তিযুদ্ধের পক্ষে জয় বাংলা স্লোগান দিয়েছি। আমরা তখন কে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি বলেছি। সেইটাকে বিকৃত করে যখন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমি শাহজাহান খান একজন বীর মুক্তিযোদ্ধা, আমি তো মনে করি সেলিম ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, তারও ঘরে বসে থাকার কথা নয়। যে সন্তান, তারপরেও তো লাইন ছিল, ওই স্লোগানগুলোতে পরেও লাইন ছিল একটা করে। আচ্ছা, এরপর এর আগে একটু বলি। 18 সাল মনে আছে আপনার, যখন এই কোটা বিরোধী আন্দোলন হলো, তখন একজন ছেলে একটা প্ল্যাকার্ড উঁচু করে ধরে রেখেছিল, যাতে লেখা ছিল আমি রাজাকারের সন্তান, আমার পিতা শেখ মুজিব। আমি কি এটা বিশ্বাস করব? এই ছেলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। আমাকে বিশ্বাস করতে হবে যে এই ছেলে বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। আমাকে এই কথা বিশ্বাস করতে হবে? 30 লক্ষ শহীদের রক্তের সঙ্গে সে বেইমানি বিশ্বাসঘাতকতা করছে না। সুতরাং আমাদের এখানে একটা সেন্টিমেন্টের বিষয় আছে। আপনি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার সেন্টিমেন্ট এই জায়গাটায় যে আমি কষ্ট করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমার বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমরা 11 ভাই বোন, আমার বাবা মা আব্বা তখন এমপি, আওয়ামী লীগের সভাপতি, আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম, কে কোথায় আমরা কেউ জানি না। আমার বাবার সঙ্গে দেখা হয়েছে 9 মাসের ঠিক 8 মাস পরে একটা বিলের, কোটারিপাড়া বিলের মধ্যে। আমার মায়ের সঙ্গে দেখা হয়েছে 8 মাস পরে। তাহলে এই যে এতদিন যে কষ্টটা আমরা করে, আমার বাড়ি ঘর পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, বাস ছিল, লঞ্চের ব্যবসা ছিল আব্বার, সব আমাদের ধ্বংস করে দিল। আমার প্রশ্নটা এই জায়গাটায়, আমার এই সন্তানরা, শিক্ষার্থীরা, তারা যদি এই কথা বলে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমি তো বলবো
এই সন্তান তো আসলে আমার সন্তান হতে পারে না, এই সন্তান তাহলে রাজাকারেরই সন্তান যে এই স্লোগানটা দেয়। এই জায়গাটায় যদি কেউ প্রধানমন্ত্রীকে দায়ী করেন, আমি মনে করব যে এটা আসলে সত্যের অপলাপ করা হবে। একটা এই ধরনের মানসিকতা থাকা মোটেই অনুচিত, মোটেই উচিত নয়, এটা একটা অনুচিত। এবং এই জায়গাটায় আমরা পরিষ্কার বলতে চাই যে আদর্শের সঙ্গে, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না। আমি আসবো আবার আপনার কাছে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত আকারে চালু করা হচ্ছে ঢাকা, চট্টগ্রামে বিশেষ করে, এবং দেশের অন্যান্য প্রান্তেও হয়তো, এবং তবে ফেসবুক এবং ইউটিউব দেখা যাবে না। তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী গতকাল দিনের বেলায় সেটা জানিয়েছিলেন। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছ থেকে শুনতে চাই গত কয়েকদিনে যা ঘটলো সেটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি প্রথমেই গত কয়েকদিনের ভেতরে কোনো কোনো সংবাদের অভিমত অনুযায়ী 183 জন বা অনেকে বলে 200 জন ছাড়িয়ে গেছে, আরও বেশি সংখ্যা অনেকে বলে, তারা মৃত্যুবরণ করেছে। শহীদের মৃত্যু, আমি এই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আজকে না হয় কাল, কাল না হয় পরশু এর বিচার হবেই। আমি দেশবাসীকে সে আশ্বাস। ইস্যু কি? ইস্যু কোটা, 1 নম্বর। ইস্যু কি? ইস্যু শুধু কোটা না, ইস্যু হলো হত্যাকাণ্ড। ইস্যু কি? ইস্যু খালি কোটা আর হত্যাকাণ্ড নয়, আরও মৌলিক ইস্যু। রাষ্ট্র কিভাবে চলছে, কোন দুঃশাসন, ফ্যাসিস্ট, স্বৈরাচারী কায়দায় চলছে এবং অনির্বাচিত, ভোটারবিহীন এবং দায় দায়িত্বহীন একটা সরকার ক্ষমতায় থাকলে সরকারি পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি যে কী ভয়াবহ হতে পারে তারই নমুনা কিন্তু আমি দেখলাম। বহুদিন ধরে সংগ্রামের সঙ্গে আছি। 69-এর গণ অভ্যুত্থানের কথা আমার মনে পড়ছে, আরও অনেক গণ অভ্যুত্থানের ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, এইবার সাধারণ ছাত্রদের যে অংশগ্রহণ, 69-এর গণ অভ্যুত্থানেও আমি এই মাত্রায় সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিনি। তাদের মনের ভেতর থেকে একটা তাগিদ সৃষ্টি হয়েছে, তাদের মনটাকে বুঝতে হবে এবং সেইটা আওয়ামী লীগ যে ন্যারেটিভ দিচ্ছে সেই ন্যারেটিভের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। এবং আমি সবিনয়ে অনুরোধ করব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ড। আমাদের ছাত্র সমাজের মনটাকে বোঝার চেষ্টা করেন। লেখাপড়ার পাশ করার পর চাকরির কোনো নিশ্চয়তা নাই, যেই কটা চাকরি সেইখানেও আবার কোটা দিয়ে আমাদের প্রবেশের সুযোগ বন্ধ করে দিচ্ছে। হয়তো পরিমাণের সংখ্যায় সেটা কিছুই না, কিন্তু কনসেপচুয়ালি, ধারণাগতভাবে, সাইকোলজিক্যালি হয় যে আমার এইখানেও আবার ভাগ বসাচ্ছে। সুতরাং একটা বিক্ষুব্ধ পরিস্থিতি, সেটা 18 সালেও সৃষ্টি হয়েছিল এবং এই কথা ঠিক। প্রথমে আওয়াজ উঠেছিল যে কোটা, মুক্তিযোদ্ধা কোটা বাতিল করো। তবে 2-1 দিনের ভেতরেই তারা বসে এটা ঠিক করেছে যে না, কোটা থাকা উচিত, তবে এটা সংস্কার হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী তখন কতগুলো আটারেন্স করলেন, তারপরে একটা প্রেস কনফারেন্সে খুব রাগত স্বরে তিনি বললেন যে কোটা থাকলে পরেই যেহেতু তর্ক বিতর্ক হয়, ঠিক আছে কোটাই আর থাকবে। 18 সালের কথা। 18 সালের কথা। এই কথাটা বলাটা ঠিক হয়নি এবং তিনি প্রজ্ঞাপন জারি করে কোটা উঠায় দিলেন। কিন্তু কোটা থাকাটা আমাদের সাংবিধানিকভাবে প্রয়োজন। কেন প্রয়োজন এই আলোচনায় কেউ যেতে যাচ্ছে না। আমাদের সংবিধানে আছে যে সমতা নিশ্চিত করতে হলে পিছিয়ে পড়া জন অংশকে বিশেষ সুবিধা দিতে হয়। দুনিয়ার সব দেশেই আছে, এটাকে বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন বা পজিটিভ ডিসক্রিমিনেশন। এটা না করলে আমরা এক লেভেলে আনতে পারবো না। সুতরাং যারা প্রতিবন্ধী, যারা আদিবাসী, এই ধরনের সেকশন যারা যুগ যুগ ধরে অবহেলিত, পিছিয়ে আছে,
তাদের জন্য কোটা থাকা উচিত। কিন্তু মেধার গুরুত্বকে অতিক্রম করে কোটা, সেটা কোনোভাবেই একটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না। আমি তখনও বলেছি 18 সালে, এইবারও আমি বলেছি 5%, 6% কোটা থাকা উচিত। কোন ক্ষেত্রে? অবহেলিত শ্রেণী, পিছিয়ে পড়া, অনগ্রসর যারা, অনগ্রসর। এখন এইটার সঙ্গে মুক্তিযোদ্ধা জড়িত হচ্ছে কেন? আমি মনে করি যে এখনকার কনটেক্সটে মুক্তিযোদ্ধা তো বটেই, এমনকি তার সন্তান এবং নাতিপুতির জড়িত হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। মুক্তিযোদ্ধারা দেশ চালাবে, এইটা যুক্তিসঙ্গত ছিল 71 সালে, 72 সালে আমরা যারা অস্ত্র হাতে দেশ স্বাধীন করে মুক্ত দেশে যাত্রা শুরু করলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব বলেছিলেন এখন মুক্তিযোদ্ধারা এই দেশ চালাবে, এবং মুক্তিবাহিনীতে ওখানে নাম তালিকাভুক্ত করা হলো। কিন্তু সেই পথে আমরা অগ্রসর হলাম না। আমরা বলেছিলাম প্রভিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করেন। শাহজাহান খান সাহেব তখন, তিনি পরবর্তীকালে জাসদের সঙ্গে ছিলেন, জাসদের পক্ষ থেকে ওইটা দাবি করা হয়েছিল একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক। আমরা কমিউনিস্ট পার্টি করেছিলাম, কিন্তু সেই পথে অগ্রসর হয়নি। সেইটার যুক্তিটা কিন্তু পিছিয়ে পড়ার কারণে না, সেইটার যুক্তিটা হলো যারা একটা কাজ করে, একটা জমি উর্বরা করে জঙ্গল পরিষ্কার করে সাফ করলো, তারাই সবচেয়ে ভালো জানে যে ওইখানে ফসলটা কীভাবে ফলাইতে হবে। সেইটাই সময় ছিল যখন মুক্তিযোদ্ধাদের দিয়ে এই কাজটা করানো উচিত ছিল। সেটা না করে ওল্ড ব্যুরোক্রেসি, ওল্ড পেনাল কোড, পাকিস্তান থেকে প্রত্যাগত এগুলো আসলো সমস্ত জিনিসটা, এবং পানি অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে, এবং সেইটার ভেতর দিয়ে আমরা কিন্তু আজকে যেই জায়গায় এসেছি। এখন এই যে ন্যারেটিভগুলো দেওয়া হচ্ছে, ন্যারেটিভে খেয়াল করলে দেখবেন একটা এপিসোড কিন্তু সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হচ্ছে। যখন আওয়ামী লীগের নেতা বললেন আমার ছাত্রলীগই যথেষ্ট এটাকে মোকাবেলা করার জন্য, তাদেরকে যারা স্লোগান তুলেছিল কোটা সংস্কার করো, লক্ষ লক্ষ ছাত্র নেমে পড়েছে, ছাত্রলীগকে নামিয়ে দিল। আরেকজন উপমন্ত্রী না প্রতিমন্ত্রী কি জানি নাম, না, তিনি বললেন আরে গুলি কি দেখেছো, 1 সেকেন্ডে যদি একটা করে গুলি ফায়ার করি, আমাদের যেই গুলি আছে এইটা 5 বছরেও শেষ হবে না। তো এইসব ল্যাঙ্গুয়েজ কি? এটা হলো উস্কানিমূলক ব্যাপার। সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছে, তাদেরকে ডাকো, বলো যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের অভিযোগ কি, একটা হাই লেভেল কমিটি করো, এবং তাদেরকে বলে দাও একটা সিম্পল ডিক্লারেশন যে আমি 24 ঘন্টার ভিতরে বিশিষ্টজনদের নিয়ে করতেছি কোটা সংস্কারের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা। এইটা না করে উল্টা হুমকি দিল, এবং যেটা প্রধানমন্ত্রী তার ইয়েতে বক্তব্যে, এটা আমি যতদূর শুনেছি এইভাবে তিনি প্রশ্নটার জবাব দেওয়াটা সঠিক হয়নি বলে আমার নিজের জাজমেন্ট। আরও ডিপ্লোম্যাটিক্যালি বলতে পারত। এবং সেইখানে ছাত্ররা যে স্লোগান দিয়েছিল, এইটা রং ন্যারেটিভ করে একটা ভুল বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সচেতন প্রয়াস। স্লোগানটা হয়েছিল যে আমরা নাকি রাজাকার, কে বলেছে এই কথা, সরকার সরকার। হোয়াট ইজ রং উইথ দিস স্লোগান? এটা তো এটা বলছেন না যে আমরা রাজাকার। সেলিম ভাই, আমি একটু কারেকশন দিই আপনাকে। স্লোগানটা দিছে এইভাবে যে তুমি কে, মানে এটাও ছিল স্লোগান। আবার আপনি যেটা বলতেন সেটা হচ্ছে সেটার পরে আরেকটা লাইন আছে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে, এখন বলেন আপনি। মানে স্লোগান যখন হয়, আপনারা জানেন, আমরাও জানি 10 রকম স্লোগান হয়, তার ভিতরে 2-1টা ফালতু স্লোগানও হয়ে যায়, কিন্তু আলটিমেটলি সচেতনভাবে একটা স্লোগানে এসে এইটা কিন্তু সেট ডাউন করে। এবং সেইটার অর্থটা হলো তারা মনে খুবই ক্ষুব্ধ হয়েছে, চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগান শুনে এটাও ছিল, এই স্লোগানে হয়েছে। তা আমি অধিকার চাইতে গেলে যদি রাজাকার হয় তাহলে এটি কী হবে? এখন প্রশ্ন উঠেছে মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রশ্ন। আমি পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযোদ্ধাদেরকে মর্যাদা এবং সম্মান প্রদর্শন করা
তার নাতিপুতিদেরকে কোটা প্রদান দ্বারা হবে না। মুক্তিযুদ্ধদের সম্মান জানাইতে হলে আমাদের দেশকে মুক্তিযুদ্ধের ধারায় খেলা। ধন্যবাদ। এই জায়গায় আমি একটু সমাজতন্ত্র, আমি এটা জাস্ট ফিনিশিং লাইন, সমাজতন্ত্রের পথে দেশ না চালায় আপনার ধর্ম নিরপেক্ষতার বদলে রাষ্ট্রধর্ম ইসলাম করে তারপরে মুক্তিযোদ্ধাদের সম্মানের কথা বলবেন, এটা হলো গরু মেরে জুতা দান, আমাদের গ্রাম দেশে যেটা বলে, এরকম একটা। সাধারণ খান, সেই দিকে মনোনিবেশ করার জন্য সেলিম ভাই একজন সিনিয়র রাজনীতিবিদ, আমার অনেক সিনিয়র এবং কেন্দ্রীয়ভাবে একজন নামি দামি রাজনীতিবিদ। ওনার এই বিতর্কে যাব না, আমি ওনাকে ছোট করি না, সবসময় আমি তাকে শ্রদ্ধা করি, বড় করে দেখি। তবে কতগুলো ইন্টারপ্রিটেশন উনি সঠিক করেন নাই। একটা হলো যে সংবিধানে কিন্তু এইটা নাই যে মুক্তিযোদ্ধা কোটা, সংবিধানে আছে যে অনগ্রসর গোষ্ঠীকে ইয়ে করতে হবে, কোটা দেয়া যাবে। সেখানে কিন্তু মুক্তিযোদ্ধারা কিন্তু অনগ্রসর কোটা ইয়েতে, তাদেরকে অনগ্রসর বলা যাবে না, হ্যাঁ এটা বলা যাবে না, সম্মানজনক। সেইটা হলো কেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কোটা করলেন, পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা করলেন। আপনি তো আমার সাথে ভালো জানেন, ভিয়েতনাম 30 বছর যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করল। আপনার নিশ্চয়ই জানা আছে ভিয়েতনামে 3টা প্রজন্ম যুদ্ধাপরাধী যারা, 3টা প্রজন্ম তারা সরকারি চাকরি পায় না। ইউরোপ কোনো কালই যুদ্ধাপরাধীদের কোনো পরিজন বা প্রজন্ম সরকারি চাকরি পায় না। বঙ্গবন্ধু কেন সরকারি চাকরি মুক্তিযোদ্ধা কোটা করলেন, কেন শেখ হাসিনা করলেন এই জন্যে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলো এবং 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, 2 লক্ষাধিক মা বোন তার সম্ভ্রম হারালো। যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা যদি না থাকে, বঙ্গবন্ধুর আদর্শ যদি তাদের মধ্যে না থাকে, তাহলে এই রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে না। এখন যেটা হচ্ছে আর কি, বিরোধী দল, আপনি একটু চিন্তা করেন, যে জয় বাংলা স্লোগান সেলিম ভাইও দিয়েছে, এখন দেয় না সেটা ভিন্ন। এখন বাংলাদেশ জিন্দাবাদ কয় কিনা আমি জানি না, নাকি দুনিয়ার মজদুর হয়ে শেষ করেন আল্লাহ মাহবুব জানে। দুনিয়ার মজদুর বললে হয় কিনা জানি, কিন্তু দেশের আপনারা মালিক শ্রমিক ভাই একসঙ্গে দেশ গড়তে, শ্রেণী সংগ্রামকে নাকচ করার জন্য যথেষ্ট চেষ্টা করতে। ঠিক আছে, ওইটা একটা সেক্টরের কথা, ওইটা আমি ভিন্ন আলোচনা করবো আপনার সঙ্গে কখনো, সেটা সুযোগ পেলে করবো। কিন্তু একটা ব্যাপার, জয় বাংলা স্লোগান আপনি দেন নাই, দিয়েছেন, এটা মুক্তিযুদ্ধের অর্জন না? জাতীয় স্লোগান আমি স্মরণ করে দিলাম। আমি যখন শ্রমিকদের মধ্যে বক্তৃতা করি, কারণ বাংলাদেশে বোধহয় আমি একমাত্র ব্যক্তি যে মন্ত্রী ছিলাম, তখনও শ্রমিক রাজনীতি করছি, মন্ত্রী থেকে বেরিয়ে এসেও শ্রমিক রাজনীতি করছি। আপনাদের যে সমস্ত কলিগ, আমার প্রিয় শ্রদ্ধেয় কাজী জাফর ভাই প্রধানমন্ত্রী হয়েছেন, উনি এসে কি শ্রমিক রাজনীতি করছেন? সিরাজউদ্দিন খান তিনি আপনাদের সঙ্গে ছিলেন, মন্ত্রী হয়েছেন, শ্রমিক রাজনীতি ফিরে আসেন নাই। জামাল হায়দার তিনি শ্রমিক রাজনীতি করে মন্ত্রী হয়েছেন, তিনি মন্ত্রিত্ব যাওয়ার পরে ফিরে আসেন নাই। দেওয়ান সিরাজুল হক, যেই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আমি, তিনি এই ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি বিএনপি থেকে এমপি হলেন, যখন এমপি থাকলো না উনি আর শ্রমিক রাজনীতি করলেন না। নজরুল ইসলাম খান, উনি শ্রমিক রাজনীতি করতেন, আমার চাইতে অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ, তিনি যখন অ্যাম্বাসেডর হয়ে গেলেন, ফিরে এসে শ্রমিক রাজনীতি করলেন না। আওয়ামী লীগের আব্দুল মান্নান চট্টগ্রামে শ্রমমন্ত্রী হয়েছিলেন, শ্রমিক রাজনীতি করতেন। মন্ত্রী চলে যাওয়ার পরে উনিও আর শ্রমিক রাজনীতি করলেন না। আমি মনে করি বাংলাদেশের একমাত্র অদ্বিতীয় ব্যক্তি আমি, যে শ্রমিক রাজনীতি 1972 থেকে শুরু করেছি, 53 বছর পার করছি। আমি ক্ষণিকের জন্য শ্রমিক রাজনীতি থেকে বিচ্যুত হইনি। মন্ত্রী থাকা অবস্থায় শ্রমিকদের পক্ষে কথা বলে সমালোচিত হয়েছি সাংবাদিকদের কাছে, আর এখনও শ্রমিকদের কথাই বলছি। মন্ত্রী ছিলাম তখনও বলেছি, মন্ত্রী নাই তখনও কিন্তু শ্রমিক রাজনীতির কথা বলছি। ডিফারেন্স হলো এই জায়গাটায়,
সকল রাজনীতিবিদদের যদি এক পালায় মাপেন তাহলে হবে না। সুতরাং আমরা কেন মুক্তিযোদ্ধার কোটায় আমরা চাকরির কথা বলি সরকারি? কারণ কোনো সরকারি আমলা এখন যারা রাষ্ট্র পরিচালনা করেন, এত শেষ করি ভাই, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা যদি না থাকে তাহলে এই রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে না। আমি একটা উদাহরণ দিই। আমি নৌ পরিবহন মন্ত্রী থাকাকালে আমি দেখলাম যে আপনিও জানেন বাংলাদেশের নৌ কমান্ডোরা 1971 সালে 15 আগস্ট একসঙ্গে বাংলাদেশের 4টা বন্দরে 26টা জাহাজ ডুবাই দিয়েছিল। সেই অপারেশনের নাম ছিল অপারেশন জ্যাকপট। আমার বন্ধু সেই অপারেশন জ্যাকপটে 7 জন ছিল। তারা তাদের ছাত্র ইউনিয়নের একটা বিশাল বাহিনী ছিল ওখানে, সুরেশ সহ ছাত্র ইউনিয়নের। আমার বন্ধু ছিল এটা আপনার খোকন, হ্যাঁ মাদারীপুরের হাইবুল্লাহ খোকন, সেও। এরপরে আমি এটার উপর একটা ছবি করার পরিকল্পনা নিলাম, যেটা এত এত বড় একটা অপারেশন যেটা ওয়ার্ল্ডে কখনোই হয় নাই। এখনও স্পেন সহ অনেক দেশে নাকি এইটা, ফ্রান্স সহ কোনো কোনো দেশে নাকি এটা তাদের কারিকুলামের মধ্যে ঢুকেছে। কেন? একই সঙ্গে একই সাথে 26টি জাহাজ 4টা বন্দরে কি করে ডুবানো হলো, নেপথ্য কাহিনীটা কিন্তু বলতে গেলে অনেক সময় বলছিলাম। তাহলে সেটার একটা ছবি করতে গেলাম। একজন আমি যখন এর সঙ্গে পাকিস্তানি একটি জাহাজ চাঁদপুর ডুবিয়ে দেওয়া হয়েছিল এই নৌ কমান্ডোরা, নাম হলো MV ইকরাম। সেইটাকে উত্তোলন করেছে একজন, সেটা যখন কেটে কুটে বিক্রি করবে আমি ধরলাম, এটাকে পুলিশ দিয়ে আটকাইলাম, সেটা নিয়ে একটা নৌ মুক্তিযোদ্ধা জাদুঘর করব। এরকম কয়েকটা প্রকল্প আমি গ্রহণ করলাম। আমার যিনি সেক্রেটারি ছিলেন আব্দুল সামাদ, আমি যখন মন্ত্রণালয় থেকে চলে আসি তার আগে কিছুদিন আগে সেই ভদ্রলোককে দিয়ে আর তৈরি পারলাম না। আপনি কি জানেন সেটা এখন পর্যন্ত একটা প্রকল্প হয় নাই। আবার যখন আমি মুক্তিযোদ্ধা স্ট্যান্ডিং কমিটির সভাপতি হলাম তারপর আবার শুরু করলাম। সেখানে অনেক ষড়যন্ত্র আমরাদেরই। আমার কথাটা কেন বললাম, যদি একজন মুক্তিযোদ্ধার সন্তান ওখানে থাকতো সে কিন্তু এইটাকে এইভাবে নিত না, সে এটা করতো। আরও অনেক ঘটনা। তাহলে বিষয়টা কেন? মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্যই মুক্তিযোদ্ধার সন্তানদের এই চাকরির কোটা থাকা উচিত, এবং মুক্তিযোদ্ধার নাতিদেরও থাকা উচিত এই জন্যে যে এরাও কিন্তু ধারাবাহিকভাবে সেই আদর্শকে ধারণ করবে, চেতনাকে ধারণ করবে। সুতরাং আপনি যে বিষয়টা বলছেন এটার সঙ্গে আমি একটু মানে শেয়ার করলাম। এরপরে আপনি গুলির কথা বলছেন, ইয়ের কথা বলছেন, এইগুলো নিয়ে যারা বলেছেন তারা ভালো উত্তর দিতে পারবেন কি চিন্তা করে, এই ব্যাপারে আমি কথাটা বলবো না। 18 সালে যারা আন্দোলন করলেন, আপনি কি জানেন সে 18 সালের সেই আন্দোলনকারীরা কয়জন সরকারি চাকরি পেয়েছে? কয়জন? আমার জানার মতো একজন। যারা আন্দোলন, কিন্তু আন্দোলন সংগ্রাম তো সবাই শুধু নিজের জন্য করে না, অন্যদের জন্য। মেধার কথা বলেছেন, মেধা তো মুক্তিযোদ্ধা। আপনি কি ইয়েটা জানেন তো বোধহয় চাকরি কিভাবে দেয়? প্রথমে একসঙ্গে মুক্তিযোদ্ধা নন মুক্তিযোদ্ধা যা আছে সব একসঙ্গে পরীক্ষা হয়। ওর মধ্যে যারা পাশ করে তাহলে তারা সবাই মেধাবী। যারা পাশ করলো, আপনার চাকরির সংখ্যা কম, আপনি 100 চাকরি দিতে পারবেন, পাশ করছে 300, 200 আপনি দিতে পারছেন না। ওই যে পাশ করলো ছেলেগুলো, তার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান সেখানে 30 জন এই কোটায় আসবে। এইটাই ছিল তাইলে তো তারা তো অমেধাবী না। এই ছেলেগুলো তো মেধাবী ছাত্র বলেই তো তারা তুলনামূলকভাবে, তাহলে কেন তুলনামূলকভাবে অন্যদের চেয়ে একটু কম মেধাবী হলেও পাশ করছে তারা। আপনাকে মনে রাখতে হবে তারা লিখিত পাশ করছে। আরে পাশ করার পরেও তো তুলনামূলকভাবে অধিকতর মেধাবী আর কম মেধাবী না, এই দুজনে না প্রধানমন্ত্রী কি জবাব দিলেন যে দুজনেই যদি পাশ করে তাহলে পরে আমি কি মুক্তিযুদ্ধের সন্তানকে দিব না রাজাকারের সন্তান? অন্যটা কি করলো? হ্যাঁ, উনি তো সঠিকই বলেছে। না তার মানে সঠিক বলেছে যে মুক্তিযুদ্ধের কোটায় আমি যখন চাকরি আমার আছে, আমি তো প্রায়োরিটি দেব মুক্তিযোদ্ধার সন্তানকে, আমি রাজাকারের সন্তানকে প্রায়োরিটি দেব না। এটা আরেকটা বড় বিতর্কে চলে যেতে হয়। আমি ওই বিতর্কে যাব না। আমাদের দেশের মুষ্টিমেয় রাজাকার বাদে
টোটাল জনগণ, আমাদের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, সমস্ত জনগণই মুক্তিযোদ্ধা এবং সমস্ত জনগণ মুক্তিযোদ্ধা। সমস্ত জনগণ মুক্তিযোদ্ধা, কিছু সংখ্যক রাজাকার, আলবদর, আহসান, পিস কমিটি ইত্যাদি আছে, সেটা কিন্তু আমরা সংজ্ঞা নির্ধারণ করেছি। কারণ আমি বলি, কিন্তু সেই সংজ্ঞার পরে তো ভুয়া মুক্তিযোদ্ধা আছে, সেই সংজ্ঞার পরেও সেই সংজ্ঞার পরেও স্বাধীনতার পরে জন্ম নেওয়া মুক্তিযোদ্ধা আছে। আপনি কোথায় জানেন না, আপনি একটু ঘটনা শোনেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তখন এমপি হয়েছিলেন নিজাম ইসলাম থেকে শাহজাদা সেলিম। 2005 সালে বিএনপি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে সনদ দিয়েছে। আমি যখন চট্টগ্রামে গেলাম মুক্তিযোদ্ধাদের মিটিং করার সময় আমাকে দেখালো এই হলো অবস্থা। আমি সেখান থেকে এনে তারপরে এটা নিয়ে তদন্ত করে বের করলাম সে ছিল পাকিস্তানিদের পক্ষে, আমরা বাতিল করলাম। তাহলে এই যে ওইটা পরে, এখন আমি একটা কথা বলতে চাই আপনাকে, আমি একটা কথা বলতে চাই, এবারে এই আন্দোলনটা একটু ছেড়ে দেন, আমি আপনি কি এই আন্দোলনটা মনে করেন এখনো কোটা বিরোধী আন্দোলন? সরকার উৎখাতের আন্দোলন। বিএনপি জামাতরা মিলে রাষ্ট্রের সম্পদ পুড়িয়ে, মানুষ হত্যা করে, পুলিশ হত্যা করে। আপনি কি জানেন যে আমাদের ভাইদের কোম্পানি সার্বিক পরিবহন, সার্বিক পেট্রোল পাম্প, 33টা গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার পেট্রোল পাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি প্রতিষ্ঠিত হয়ে গেছে মানে তাদের আদর্শ? এইখানে শেষ করতে চাই আপনার সঙ্গে এই কথাটা বলে, কোনো আন্দোলন জয়লাভ করে না জনগণের সমর্থন ছাড়া। আপনার নিশ্চয়ই মনে আছে আইএস তারা সারা পৃথিবীতে মানুষ হত্যা করে চলল। আমি তখনও বলেছিলাম এই আইএস কিচ্ছু করতে পারবে না, কারণ তাহলে কোরআনের একটি আয়াত অসত্য হয়ে যাবে। সেই আয়াতটা হলো সূরা ইউনূস 81 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা সন্ত্রাস ও ফ্যাসাদ সৃষ্টিকারীদের কর্ম সফল করে না। আমি এখনো বলে রাখি, আজকে যারা শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য আজকে আন্দোলন করছেন, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, মানুষ হত্যা করে, সম্পদ পুড়িয়ে, অত্যাধুনিক মেট্রোরেল পুড়িয়ে বিভিন্নভাবে যে সমস্ত করেছে সরকারি, আপনি প্রত্যেকটা অধিদপ্তরের গাড়ি পুড়িয়ে দিয়েছে, এর মধ্য দিয়ে যারা মনে করেন সরকার প্রতিষ্ঠা করবেন, এটা একটা ভুল ধারণা। আর সবশেষে বলি আপনাকে, আপনার মনে আছে স্পেনের একটা স্টেট কাতালুনিয়া, যেখানে সংসদে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, অর্জন করতে পেরেছে? কারণ সংসদের মেজরিটির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক ছিল না। ধন্যবাদ। কথা তো বললেন আপনি, আপনার দৃষ্টিভঙ্গি থেকে বললেন, আমি আমার মতো করে একবারে পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধ রক্তের উত্তরাধিকার ধরে প্রবাহিত হয় না, ইতিহাস এই কথাই বলে, এটা আদর্শের ধারাবাহিকতায় প্রবাহিত হয়। সুতরাং কনসেন্ট্রেট অন দ্য আদর্শ, নট রক্তের উত্তরাধিকার, সন্তান, নাতি নাতনি, এইটাই করেন না। 2 নম্বর কথা হলো, আপনি যেটা বললেন কোরআনের আয়াত ধরে আপনি বললেন ফ্যাসাদ যারা করে তাদের পরিণত হয়। আমি একান্তভাবে অনুরোধ করব, এইটা ছাত্রলীগের কর্মী নেতা এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভালো করে বুঝান, যেমন ইতিহাসের শিক্ষাটা, হ্যাঁ বলেন, অবশ্যই বলেন। এই পথে আইয়ুব খানও জিততে পারে নাই, ইয়াহিয়া খানও জিততে পারে নাই, এরশাদও জিততে পারে নাই, জিয়াউর রহমানও জিততে পারে নাই, কেউ জিততে পারেনি। ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আপনি বলছেন এখন কি আন্দোলনটা কিসের? আমার কথাটা আরেকবার মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করব। ইস্যু কোটা শুধু না, কোটা থেকে চলে গেছে হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড থেকে চলে গেছে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা কি পদ্ধতিতে হবে। আমাদের দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত, এটা আমার কথা। এবং মানুষকে ভোটাধিকার যদি আপনি না দিতে পারেন এবং একটা জবাবদিহিমূলক সরকার যদি প্রতিষ্ঠা করতে না পারেন,
এই সংকট বারবার উত্থিত হইতে থাকবে। মানুষের মন, আমি যেটুকু বুঝি, মন থেকে আওয়ামী লীগ প্রায় মুছে যাওয়ার অবস্থায় চলে গেছে। একটা পথেই আওয়ামী লীগ তার ঐতিহ্য। ইন্দিরা গান্ধী, আপনার মনে আছে নিশ্চয়ই, ইলেকশনে হেরে গেছিল, তারপরে তিনি বলেছিলেন মাফি মাংতা হ্যায়। এখন আওয়ামী লীগের বলা উচিত যে আমি ক্ষমতা ছেড়ে দেব, এবং আপনারা সব দল মিলে বলেন যে কীভাবে একটা দায়িত্বশীল সরকার এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার জন্য তার দ্বারা কি সরকার হোক বা যেইভাবেই হোক, কোন ফর্মে এটা করা সম্ভব। 3 জোটের রূপরেখার কথা মনে আছে। এরশাদ সাহেব বলেছিলেন, আমাকে যে ক্ষমতা ছাড়তে বলতেছেন, ছাড়বো কীভাবে, কনস্টিটিউশনে তো কোনো পথ নাই। তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রূপরেখা রচনা করার জন্য। কনস্টিটিউশন এই ধারা, এই ধারা, এই ধারা, এই ধারা, সব সুন্দর করে তারপরে 3 জোটের রূপরেখা হয়ে গেল। এটা একদিনের ভিতরে আমরা রূপরেখা দিয়ে দিতে পারবো। কালকে সরকারের অ্যানাউন্সমেন্ট আসুক যে আমরা পরিস্থিতি, রাজনীতি যেখানে গেছে, এখানে আবার আমরা দেশকে শান্তি শৃঙ্খলার ভিতরে নিয়ে আসার জন্য আমি ক্ষমতা ছেড়ে দিতে চাই, এবং সত্যিকারভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা সরকার গঠিত হোক, সেই জন্য সবাই মিলে একটা ফর্মুলা বের করেন। দিস ইজ দ্য সলিউশন অ্যান্ড দিস ইজ দ্য এজেন্ডা। এই এজেন্ডাকে বাইপাস করে কোনো টেম্পোরারি সলিউশন দিয়ে, এবং 5 বছর ধরে আপনার বুলেট শেষ হবে না, এইরকম অহমিকা দেখায় আপনি যদি কথাবার্তা বলেন, হিটলারও গেস্টাপো বাহিনী করেছিল, ওইটা দিয়ে কোনো কাজ হয়নি। আইয়ুব খানও তার NSF বাহিনী করেছিল, আমরা সেটাকে মোকাবেলা করেছি। এরশাদও করেছিল, সবাই করেছে। খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারাও করেছে, কিন্তু কেউ রক্ষা পায়নি। ওর জন্য এখন 3টা ইস্যু একের পর এক এসে গেছে। আমার কোটা ইস্যু সম্পর্কে তার আসল এসেন্সটা বুঝতে হবে। ওর জন্য আমি কিছু কথা বলবো। বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য, হ্যাঁ, আর এবং তাদের যে 8 দফা দাবি আনকন্ডিশনালি মেনে নিতে হবে, কোনো ছলচাতুরি না যে 2 দিন পরে হচ্ছে, অমুক হচ্ছে, আনকন্ডিশনালি মেনে। 2 নম্বর হলো হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এবং ছাত্রলীগের এই হেলমেট বাহিনী মাস্ট বি ডিসব্যান্ডেড। এটাকে ডিসব্যান্ড করার ঘোষণা দিতে হবে, এবং হল, হোস্টেল, শিক্ষা প্রতিষ্ঠানে এই যে খবরদারি, দখলদারি করে রেখেছে, অনেকে বলে যে তাহলে তো জামাত ঢুকে যাবে। ডোন্ট বি অ্যাফ্রেড। ইতিহাস বলে সাধারণ ছাত্রদের শক্তি জামাত, শিবির, IS বলেন, অমুক বলেন, কোনো কিছু এটার সামনে টিকতে পারবে না। এবং এইবার কিন্তু আবার প্রমাণিত হলো। সাধারণ ছাত্রদের মিছিল যদি ভালো করে আপনি ফলো করে থাকেন, সেইখানে তারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। ও অনুপ্রবেশকারীতে ভয় পায় না। আমাদের মুক্তিযুদ্ধের সময় খন্দকার মোশতাক অনুপ্রবেশ করে নাই, এবং আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করে কনফেডারেশন করার চেষ্টা করে নাই। অনুপ্রবেশকারীর কারণে এই অজুহাত দেখায় আমরা কি স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে সরে এসেছিলাম? ওর জন্য খুদ ধরার কোনো প্রয়োজন নাই। একটা গণ আন্দোলনের ধারায় চলতেছে, এবং সবচেয়ে বড় কথা আমি বলব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইয়াং পিপুল, তরুণ যুবক যারা আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের মাইন্ডটা বোঝার চেষ্টা। বিরাট সৃজন ক্ষমতা সেখানে বিরাজ করছে। এদেরকে শুধু হোস্টাইল করতেছেন তাই না, তাদেরকে রাজাকার আখ্যা দিয়ে আপনি কিন্তু মুক্তিযুদ্ধের একটা বিরাট ক্ষতি সাধন করতেছেন, এবং তাদের ওই স্লোগানকে আপহোল্ড করেন। আমরা নাকি রাজাকার বলেছে এই দেশের সরকার, তাদের আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারা বলে যে না, তোমরা রাজাকার না, তোমরা যে আন্দোলন করেছো এটা ছাত্র সমাজের ঐতিহ্য, এবং এই অনুযায়ী হাইকোর্টের জাজমেন্ট আপনি পড়েন, সেইখানেও ছাত্র সমাজ সম্পর্কে যে প্রশংসাসূচক বক্তব্য বলা হয় সুপ্রিম কোর্টের সরি, এবং বর্তমান আন্দোলনকারীদের সম্পর্কেও প্রশংসাসূচক যেই বক্তব্য বলা হয়েছে, সেখানেই হলো আমাদের ভরসা। সুতরাং জেদ নিয়ে বসে থাকেন না, এবং ক্ষমতা একদিন গেলে আবার ফিরে আসবে। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেন। আমি ঠাট্টা করে বলতাম, আপনারা তো জেল খাটছেন, আমিও জেল খাটছি। এবং স্বাধীনতার পর দেখা গেল
যতগুলো হোম মিনিস্টার ছিল প্রত্যেকেরই জেলখানায় আসতে হয়েছে, এবং আসার পরে তাদেরকে দাবি করতে হয়েছে যে জেলখানার সংস্কার করতে হবে। সুতরাং ইতিহাস এই জায়গায় তো বসে থাকবে না। একটু দূরদৃষ্টি সম্পন্নভাবে আমার মনে হয় জিনিসটা দেখে একটা সলিউশনে ইজিলি চলে আসা সম্ভব। আপনার কাছে সমাধান কি এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আপনি মনে করেন? আপনি যে কথাটা বললেন, আমাদের হোম মিনিস্টার আমার কাছে মনে হয় একমাত্র হোম মিনিস্টার স্বাধীনতার পরে এ পর্যন্ত এমন কোনো হোম মিনিস্টার যায়নি যার বিরুদ্ধে কোনো অপবাদ বা একমাত্র আসাদুজ্জামান খান, যার কোনো সমালোচনা এই হলো তার কৃতিত্ব। যাক, যেটা বলতে চাইছিলাম, আপনি ঠিকই বলেছেন। আপনি এই যে বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান যে চালু করলো, কি চালু করলো আপনি নিজে জানেন। এই যে গ্যাস্টাপো বাহিনীর কথা বললেন, হিটলারের নাৎসি দল এখনো কি জার্মানে তারা রাজনীতি করতে পারে? তাদের তো অনেক ফলোয়ার্স, তারা রাজনীতি করতে পারে না। জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম সহ যারা, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়ার পরেই কিন্তু আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। এবং বঙ্গবন্ধু হত্যা করে যারা ক্ষমতায় এলো, তারা আজকে দেশটাকে মানে ধ্বংসের মুখোমুখি। আমি সময় কতক্ষণ আছে আমি জানি না, আমার কাছে একটা নিয়ে আসছিলাম, এই যে দুর্নীতি এবং এর ব্যাপারে আমেরিকা কি বলেছে তারেক রহমান সম্পর্কে। বলেছে এক, শুধু শব্দটা বলি, এক দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর ব্যক্তি। আপনি পড়েছেন, বোধহয় পত্রিকায় পড়েছেন। তাহলে পরে আজকে বুঝতে হবে যে সাধারণ জনগণের কাছে আমার আবেদন, আওয়ামী লীগ ভুল করতে পারে, ভুলের জন্য যদি মনে করেন, আপনি যেটা বললেন, ভুল করলে জনগণের কাছে ক্ষমা চাইতে কিন্তু কোনো এটা অপরাধ নাই। আমি যদি ভুল করি আমি ক্ষমা চাইতে পারি, তাতে কিন্তু আমি মনে করি আমি ছোট হব না। কিন্তু ভুল করলো কি করলো না নির্ধারণ করবে এটা হলো বিষয়। কিভাবে নির্ধারিত হবে এটা ভুল না সঠিক, সেটার উপর নির্ভর করবে এইটা। আর একটা বিষয় বলতে চাই যে ভোটাধিকার বঞ্চিত বললেন, এই বাংলাদেশের মানুষ ভোট দেয় না, এখনও তো ভোট দিচ্ছে। আমি তো নির্বাচনের মধ্য দিয়ে আসছি, এবং আপনি যদি না আসেন, আপনাকে তো আমি একটা অনুনয় বিনয় করে নির্বাচনে আনতে পারবো না। আপনারও দায়িত্ব হলো, গণতন্ত্র শুধু সরকার দলেরই দায়িত্ব না, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, যারা বিরোধী দল তাদেরও দায়িত্ব। বিশেষ করে আপনারা যারা এই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, ৬৯ আন্দোলন করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের জীবন ধন্য যে আমরা মুক্তিযোদ্ধা, আমাদের জন্মসার্থক আমরা মুক্তিযোদ্ধা। এই বাংলাদেশ অনাদিকাল পর্যন্ত থাকবে, কিন্তু এই বাংলাদেশে আর কোনো দিন মুক্তিযোদ্ধা জন্মগ্রহণ করবে না। সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা অপমান করে, যারা তাদের সম্পর্কে কটাক্ষ করে, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটা কীভাবে বিবেচনা করবেন সেলিম ভাই? আপনি কি মনে করেন আপনি একজন মুক্তিযোদ্ধাকে অপমান করলে আপনি সেই অপমান হজম করবেন? আমার একটা প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ, দেব। সমাজতন্ত্র পরিত্যাগ করা কি মুক্তিযুদ্ধের অপমান নয়? রাষ্ট্রধর্ম ইসলাম করা কি মুক্তিযুদ্ধের অপমান নয়? আমাদের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করে আপনি যে ফর্মুলা দিয়েছেন, উন্নয়নের জন্য স্থিতিশীলতা দরকার, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার, তার মানে স্লোগান হলো চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। আপনি তো বলেই দিচ্ছেন, স্লোগান তো দিতেই পারে, এই অনুযায়ী স্লোগান শুধু না, এই অনুযায়ী রাষ্ট্রযন্ত্রকে আপনি তৈরি করে ফেলেছেন। সুতরাং আওয়ামী লীগের এই পলিসি বজায় রেখে আত্মসংশোধনের ওই কথা বললেন না, আপনি তো ওই কথা বললেন না। ভুয়া ভোটার তৈরি করে, যারা ১,৩৫,০০,০০০ ভুয়া ভোটার তৈরি করে ক্ষমতায় যাওয়ার স্থায়ী করার জন্য যারা চেষ্টা করেছিল, তারা যে বড় অপরাধটা করেছিল সেটা তো আপনি আওয়ামী লীগের অপরাধটা বললেন। আমি স্বীকার করি, যদি আওয়ামী লীগ কোনো অপরাধ করে থাকে আমি বলবো আওয়ামী লীগের পক্ষ থেকে আমি জনগণের কাছে অবশ্যই ক্ষমা চাইতে রাজি আছি। কিন্তু প্রশ্ন হলো নির্ধারণ করতে হবে যে আমি আমার এটা অপরাধ কিনা। তারাও নির্বাচনকে প্রহসন করার চেষ্টা করেছে বর্বরভাবে, খুবই ধিকৃতভাবে। তারা সফল হয় নাই, আওয়ামী লীগ সফল হয়েছে। এইটুক কৃতিত্ব আপনাকে দিতে পারি, এখনো পর্যন্ত সফল হয়েছে। স্মার্ট প্লেয়ার, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ভোট কারচুপি হবে, হচ্ছে ভোট কারচুপি। আর বিএনপি হলো
আনস্মার্ট ভোট কারচুপি ধরা পড়ে গেছে। এখন এইসব বাদ দেন, তবে বাদ দিয়ে আমি আপনার একটা কথা, মানুষের মুডটা বোঝার চেষ্টা করেন, করে আপনি বলেন। আমি আপনার সঙ্গে একমত, এবং আবার আমি জনগণের কাছে পরীক্ষা দিব। আমি আপনার কাছে আপনার একটা কথা আমি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছি, সেটি হলো যে আপনি বলছেন ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তিনি অবশ্যই ঠান্ডা মাথায় বিষয়টাকে বিবেচনা করবেন, এটা আমার বিশ্বাস। কারণ এ পর্যন্ত এই যে ঠান্ডা মাথায় কিন্তু অনেক কিছু করা যায়, ক্ষমতায় থাকলে অনেক কিছু করা যায় না, ঠান্ডা মাথায় খারাপ কিছু না, ঠান্ডা মাথায় এই যে মানুষ খুন করে না অনেকে ঠান্ডা মাথায়, বলছি যে সেটা তো করতে পারে। তবে রাষ্ট্র পরিচালনায় ঠান্ডা মাথায় রাষ্ট্র পরিচালনা করা, এটাই হলো। আমি জাস্ট আমার হাতের সময় আপনাদের কাছে খালি আমি অনুরোধ করব, খালি শেখ হাসিনার উপরে নির্ভর করেন না। আপনারা তো ভুইফোন না, আপনারা আন্দোলন করা মানুষ না। তোফায়েল ভাই কই, আমু ভাই কই, সব আন্দোলন করার লোক। এইসব পলিটিশিয়ান, জাত পলিটিশিয়ান, তারা কেন অ্যাডভাইস দিচ্ছে না? তাদের সঙ্গে বঙ্গবন্ধু বলতো, তোমরা তো কমিউনিস্ট পার্টি করো, সুবিধা, পলিট ব্যুরোর মিটিং ডাকবা, ডাইকে ডিসিশন করে ফেলবা। আমার 31টা পলিট ব্যুরোর মিটিং করতে হয় আলাদা আলাদা 31 জনের সঙ্গে। দ্যাট ওয়াজ দ্য মেথড। না, আমাদের তো দলের আমাদের কমিটি আছে, প্রেসিডিয়াম আছে, আপনাদের সংবিধানে আমাদের যে আর্টিকেল 37 অমুক সমুক ইত্যাদি, এক্সিকিউটিভ অথরিটি এককভাবে। তবে আপনার কাছে শেষ আমার নিবেদন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ আপনিও করেছেন, আমিও করেছি, এবং আমরা যে স্লোগান দিয়েছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মানে জয় বাংলা, তখন জয় বাংলায় আমরা স্লোগান দিয়েছি, সেই জয় বাংলাকে যারা ঝেঁটিয়ে বিদায় করে দিল, তাদের পক্ষে না এসে আপনি তো জয় বাংলা স্লোগানটা কণ্ঠে ধারণ করেন। আমি মনে করি সেটা এদেশের মানুষের জন্য, দেশের জন্য। আমি আপনাদের আপনি কি মনে করেন সেই ফর্মে সমাজতন্ত্র আর বাংলাদেশে বা দুনিয়ার কোথাও আসবে? আরো উন্নত ফর্মে আসবে, আরো উন্নত ফর্মে আসবে। আসে নাই তো, আসবে, আমরা আনবো। তাহলে সংবিধানে রাখছেন কেন? এটা তো আরেকটা প্রতারণা। অর্থনৈতিক সমতা যদি সৃষ্টি করতে পারেন, আরে সংবিধানে 4 রাষ্ট্রীয় মূলনীতির ভেতরে এখনো সমাজতন্ত্র আছে। আপনি বলতেছেন যে সমাজতন্ত্র আর এখন হবে না। বঙ্গবন্ধু তখন করেছিলেন, কারণ তখন সমাজতান্ত্রিক এখন রাখছেন কেন? বিশ্বে তখন প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এখন রাখছেন কেন? তার মানে আরেকটা প্রতারণা, ভাওতা দিচ্ছেন মানুষকে। ভাওতা দেবো? আওয়ামী লীগ ভাওতা দেয় না, আওয়ামী লীগ ভাওতা দেয় না। আওয়ামী লীগ যা সত্য তাই বলে। কারণ বঙ্গবন্ধু একটা কথা বলেছেন, আপনিও নিশ্চয়ই শুনেছেন, তিনি বলেছেন রাজনীতিবিদদের নীতি থাকতে হয়, সত্য কথা সাহসের সঙ্গে বলতে হয়। এবং তিনি বলেছিলেন চারদিকে খালি চাচার দল, যেদিকে সত্য কথা বলছেন, সত্য কথা বলেছেন। সেই চাচার দল দেখেন না? এবং অনেকে বলছে, শোনেন, অনেকে বলতেছে সাম্প্রতিক ঘটনাবলীর 2টা কারণ বলতেছে। একটা বলতেছে বড় বড় দুর্নীতির খবর বের হয়ে গেছে, এইখান থেকে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এগুলো করা হচ্ছে। আরেকটা বলতেছে আমাদের জিও পলিটিক্স, আশেপাশের দেশ, তাদের পলিসি কি, তাদের অনেকেই বলতো তাদেরই তো দায়িত্ব আওয়ামী লীগকে ক্ষমতায় টিকায় রাখার জন্য, মাইক্রো কন্ট্রোলের ভেতরে চলে যেত। এখন তাদেরকে সেই জায়গায় দেখতেছি না কেন? তবে একটা জিনিস আপনাকে বলি, বঙ্গবন্ধু বলেছেন চাটার দল, কিন্তু সবাই চাটে নাই। যারা চাটছেন তাদের ভিন্ন ব্যবস্থা। আজকে আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরছে না, আপোষ নাই। দুর্নীতি বন্ধ করার জন্য আওয়ামী লীগ তৎপর, এবং সেটা তারা প্রমাণ করে দিয়েছে আজকে মাঠে। সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। ভুলে যাচ্ছেন কেন? এটা এই সমস্ত স্লোগান বঙ্গবন্ধু দিয়েছেন, কিন্তু সেটা কি বলেছেন যে কে কে চুরি করেছে? যাদের চুরি করেছে তাদের বিচার, দুর্নীতির বিষয়ে সেটা বলতেন। যদি বঙ্গবন্ধু আরো বেঁচে থাকতেন তাহলে আজকে যেমন একইভাবে বঙ্গবন্ধু তাদের বিচার করত। আর্মি অপারেশন শুরু করছিল, তারপরে সব আওয়ামী লীগ ধরা পড়তেছে দেখে আর্মি উইথড্র করে নিল। মনে আছে আপনার? ভুয়া রেশন কার্ড, বেআইনি অস্ত্র, এইগুলো উদ্ধার করার জন্য আর্মি অপারেশন। তারপরে তাদের উইথড্র। ক্ষমতায় তো আসেন নাই, ক্ষমতা আসলে দেখতাম যে আপনি কি করেন। রাষ্ট্র ক্ষমতায় যাই নাই, ক্ষমতা আসলে বোঝাই তো সেলিম ভাই কি চাটার দল হয় না চোরের খনি পায়,
সেটা বোঝাই তো। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা দুনিয়া কেন ক্ষমতায় আসি নাই? মুক্ত এলাকাগুলোতে আমি ক্ষমতায় ছিলাম না? আমি যে বলছি মুক্ত এলাকাগুলোতে কোনো ঘুষ দুর্নীতি ছিল না, মুক্ত এলাকাগুলোতে কোনো নারী ধর্ষণ ছিল না, সেই মুক্ত এলাকাগুলোতে কোনো চুরি ডাকাতি ছিল না। সেই রকম ফুলের বাগান, সেই রকম ফুলের বাগান করার শপথ নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্ত এলাকায় আপনি রাষ্ট্র পান নাই, মুক্ত এলাকায় কাজ করেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করেন নাই। রাষ্ট্র পরিচালনা করলে আপনি হয়তো সেখানে বুঝতেন যে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, কি কঠিন ব্যাপার, কত কিছু সামাল দিতে হয়। রাষ্ট্র পরিচালনা করতে হলে এই ধরনের দুরাচার করা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। আপনি কিন্তু ইনডাইরেক্টলি এটা না, এইটা কিন্তু রাষ্ট্র পরিচালনায় সুষ্ঠুভাবেও রাষ্ট্র পরিচালনা করা যায়। শেখ হাসিনা প্রমাণ করেছেন। মাঝে মাঝে ভুল ত্রুটি, শত কাজ করতে গেলে কিছু ভুল হতে পারে, সেটা ভিন্ন জিনিস। পারবেন না তো। শোনেন, একটা কথা বলি, মিথ্যা হলে পরে খুব খুশি হব। এই যে হেলমেট বাহিনী করছেন, তাদের যদি সুবিধা না দেন, 2 দিন পরে বলবে আপা আমাদের সুবিধা দিলেন না, আসসালামু আলাইকুম, গেলাম ম্যাডামের যাবে, তাতে লস হবে না। এদেরকে ওর জন্য আমি বিশ্বাস করি না তাতে লস হবে। এই যে যাদের কথা বললেন, লালন পালন, না না, যাদের কথা বললেন তারা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যাবে না, আমি মনে করি না। পারবেন। যারা এগুলো করবে, যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করবে, আওয়ামী লীগ সেটাকে কোনো মতেই গ্রহণ করতে পারে। কোটা আন্দোলনের ছাত্রদেরকে ডাইকে নিয়ে আলোচনা না করে কেন বলা হলো যে আমার ছাত্রলীগকে দিয়েই আমি এটাকে একবার নিশ্চিহ্ন করে দেবো? কি ভাষায় বলেছে? আপনি কি অ্যাকুরেট যে কথাটা বললেন সেই ভাষায় বলেন নাই? একই অর্থ ধরে নিলাম, বলেন নাই, আপনার সঙ্গে মিনিস্টার বলেন নাই, আপনার প্রাইম মিনিস্টার বলেন। আচ্ছা, সেটা বলেন। দলের নেতা বলেন, সাধারণ সম্পাদক বলছেন, সাধারণ সম্পাদক বলছেন, কি ভাষায় বলছেন? আমি হয়তো এখন আপনি যেটা বললেন অ্যাকুরেট এই ভাষাটা না, কি বলেছেন সেটা আপনিও তার সঙ্গে আলাপ, আপনি নিজেও তার সঙ্গে আলাপ করতে পারেন সেলিম ভাই, কারণ আপনার খুব ঘনিষ্ঠ মানুষ, আমি জানি। দর্শক, অনুষ্ঠানের তার থেকে ব্যাখ্যা ঘনিষ্ঠ আদর্শের ভিত্তিতে শেষ প্রান্তে আমরা আজকে দুঃখিত, যদিও সীমিত পরিসরে ইন্টারনেট ব্রডব্যান্ড চালু করা হয়েছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখতে অভ্যস্ত তারা দেখতে পাচ্ছেন না, সেই জন্য আমরা দুঃখিত। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম এবং মিস্টার শাহজাহান খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার অতিথিরা অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, সমস্যাগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন, সমাধানের পথ বাতলে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সব কথার মূল কথা যেটা রাজনীতিবিদদের জন্য প্রযোজ্য এবং বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে থাকেন, সেটা হচ্ছে যে মানুষের মুড বোঝা, মানুষের পালস বোঝা, মন জয় করা, আস্থা অর্জন করা, এগুলো রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় অনেক ক্ষেত্রেই বাংলাদেশে আমরা ধারাবাহিকভাবেই এর ঘাটতি দেখতে পাই, এবং এই ঘাটতি যতক্ষণ পর্যন্ত পূরণ না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সংকটগুলো আরও ঘনীভূত হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।